সুপ্রভাত বন্ধুরা, আজ 28 এপ্রিল মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। মধ্য পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম-এর এবং তুয়ারেগ বিদ্রোহী বাহিনীর যৌথ হামলায় পতন হল কাতি শহরের একাংশের। শনিবার রাতে গুরুত্বপূর্ণ এই সেনাঘাটির কিছু অংশ ধ্বংস হওয়ার পাশাপাশি মালির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারা সহ একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং সেনাকর্তাদের খুন করেছে বিদ্রোহীরা। রাজধানী বামাকুর প্রায় 15 কিলোমিটার উত্তর পশ্চিমে কঠোর সুরক্ষা বলয়ে ঘেরা সামরিক শহর কাতিতে সরকারি বাহিনী কোণঠাসা হয়ে পড়ার ফলে মালিতে ক্ষমতার পালাবদল অবশ্যম্ভাবী বলে মনে করছেন অনেকেই। মালি সেনা জুন্টা সমর্থিত সরকারের মুখপাত্র ঈসা উসমান কুলিবালি বলেন, হামলাকারীরা রবিবার কামারের বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ওই ঘটনায় তিনি নিহত হন। প্রসঙ্গত 2011 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন প্রাক্তন এই সেনাকর্তা। আমেরিকা যদি একটি হামলা করে 4 গুণ হয়ে সেই জবাব ফিরিয়ে দেওয়া হবে। আমেরিকার সমর্থনকারী উপসাগরীয় দেশগুলিকে সরাসরি হুমকি দিল ইরান। সেদেশের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাব ইস্পাহানি উপসাগরীয় দেশগুলিকে সতর্ক করে দিলেন এই বার্তা দিয়ে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, যদি আমাদের কোনো তৈল শোধনাগার কিংবা কোনো সরকারি কিংবা প্রতিরক্ষা সংক্রান্ত পরিকাঠামোয় হামলা চালানো হয়, কথা দিচ্ছি হামলাকারীদের সমর্থনকারী উপসাগরীয় দেশগুলিতে সেই একই পরিকাঠামোর ওপর 4 গুণ হামলা হবে। প্রসঙ্গত রবিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে সমঝোতার রাস্তায় না আসে ইরান, তাহলে ওই তেলের সমস্ত পাইপলাইন উড়িয়ে দেওয়া হবে। ব্রিটেনের গ্ল্যাটারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স এবং ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বিমান ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এবং গ্ল্যাটারশায়ার লাইভ এই খবর জানিয়েছে। রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া রয়্যাল এয়ারফোর্সের কোনো উড়োজাহাজের ক্ষতি হয়নি। তবে বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সংঘাতময় কাউকা অঞ্চলের মহাসড়কে বোমা বিস্ফোরণের ঘটনায় 14 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 38 জন। শনিবারের এই বিস্ফোরণ ওই অঞ্চলটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ সহিংস ঘটনার নজির। আগামী মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। কর্তৃপক্ষ দাবি করেছে, কোকো উৎপাদনের জন্য পরিচিত এই অঞ্চলটিতে এফএআরসি গেরিলা দল হামলা চালিয়েছে। এই গেরিলারা কলম্বিয়া জুড়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে। দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য নতুন করে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধবিরতির আগে ইসরায়েলিদের দখল করা বাফার জোনের বাইরে অবস্থিত 7টি শহরের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি দক্ষিণ লেবাননের জনগণকে সেখানকার শহরগুলি থেকে উত্তর ও পশ্চিম দিকে সরে যেতে বলেছেন। শহরগুলি লিতানি নদীর উত্তরে এবং দক্ষিণ লেবাননের ইসরায়েলি সেনা অধিকৃত অঞ্চলে অবস্থিত। আসছি দেশের খবরে। কেরালা জুড়ে চলছে প্রবল দাবদাহ। চড়া রোদে রাস্তায় যারা বের হচ্ছেন তাদের প্রাণ সংশয় অবস্থা। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে আর সময় নষ্ট না করে পথ চলতি মানুষদের স্বস্তি দিতে রাজধানীর তিরুবনন্তপুরমের বিভিন্ন জেলা শহরে প্রতিটি রাস্তায় জলের কিয়স্ক বসানোর নির্দেশ দিয়েছেন কেরালার বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী বিজয়ন। এই কিয়স্কগুলি থেকে জলের সাথে সাথে ওআরএস মেশানো পানীয় বিতরণ করা হবে। এবারে বর্ষা না আসা পর্যন্ত এই কিয়স্কগুলি চালু থাকবে বলে রবিবার সরকারি সূত্র জানিয়েছে। ক্ষমতার স্বার্থে যে জাতিসত্তা নিয়ে খেলতে গিয়ে বীরেন সিং এবং খেমচাঁদ সিং পর্যন্ত কাউকে দিয়েই বিজেপি মণিপুর সামলাতে পারছে না,
তখন আবার নতুন করে মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং ঘোষণা করেছেন রাজ্যে বিদেশিদের চিহ্নিত করতে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জিকা তৈরি করা হবে। বর্তমানে দেশে একমাত্র আসামে এনআরসি কার্যকর হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। 1979 থেকে 1985 পর্যন্ত আসামে চলমান বিদেশি হটাও আন্দোলনের অবসানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের চুক্তিতে বিদেশি চিহ্নিতকরণের শর্ত দেওয়া ছিল। ওই সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি তৈরির নির্দেশ দিয়েছিল। এজন্য সন্দেহজনক বিদেশিদের নথিপত্র পরীক্ষার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রমরমিয়ে চলছে শিশু পাচার চক্র। পরিবার ও ব্যবসায় কুফা বা দুর্ভাগ্য বয়ে এনেছে 2.5 বছরের একটি শিশু। এই অন্ধবিশ্বাসে তাকে জনশূন্য হাইওয়েতে ফেলে দিল মা বাবা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনাহ শহরে ঘটেছে এই ঘটনা। নৃশংসতা দেখে শিউরে উঠেছে দেশ। তবে তদন্তে নেমে চোখ কপালে ওঠে পুলিশে। জানা যায় বাচ্চাটি তার বাবা মায়ের পালিত সন্তান, অর্থাৎ নিজের সন্তান নয়। এরপর আরও ভয়ানক তথ্য জানতে পারেন তদন্তকারীরা। ওই শিশুকে কোনো আইনি সংস্থার থেকে দত্তক নেননি ওই দম্পতি। 1 লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে কেনা হয়েছিল এই শিশুটিকে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রশাসনিক মানচিত্রে এলো আমূল পরিবর্তন। সোমবার লাদাখের উপরাজ্যপাল ভিকে সাক্সেনা এক ঐতিহাসিক ঘোষণা করে জানালেন এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে আরও 5টি নতুন জেলা তৈরি করা হচ্ছে। এর ফলে লাদাখের মোট জেলার সংখ্যা 2 থেকে বেড়ে দাঁড়ালো 7-এ। সোমবার সমাজ মাধ্যম এক্সে উপরাজ্যপালের সিদ্ধান্তকে লাদাখের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন তিনি জানান, লাদাখবাসী দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা এবং দাবি ছিল, কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তির মাধ্যমে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো। এতদিন পর্যন্ত লাদাখ বলতেই মানুষের চোখে ভেসে উঠত মাত্র 2টি জেলার নাম, লে এবং কার্গিল। কিন্তু নতুন এই সিদ্ধান্তের পর মানচিত্রে যুক্ত হলো আরো 5টি গুরুত্বপূর্ণ নাম। সেগুলি হলো নুব্রা, শ্যাম, চ্যাংথাং, জননস্কর এবং দ্রাস। প্রশাসনিক মহলের মতে এই জেলাগুলি গঠনের ফলে লাদাখের দুর্গম এলাকাগুলিতে সরকারি পরিষেবা পৌঁছানো অনেক সহজ হবে। সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আগেই। এবার বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হলো দীনেশ ত্রিবেদীকে। সোমবার বিদেশ মন্ত্রক এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। শীঘ্রই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে মন্ত্রক। এতদিন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন প্রণয় বর্মা। তার জায়গায় এবার দায়িত্ব গ্রহণ করলেন দীনেশ ত্রিবেদী। অন্তর্বর্তী সরকার পরবর্তী সময়ে বাংলাদেশে তারেক রহমানের জমানায় নয়াদিল্লির এই নিয়োগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন রাজ্যের খবর। যাদবপুরের আইসিসি নির্বাচনে বামেদের জয় জয়কার। কলা বিভাগে একতরফা জয় এসএফআইয়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ অভিযোগ কমিটির নির্বাচনে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলে ফের একবার নিজেদের আধিপত্য প্রমাণ করল বাম ছাত্র সংগঠন এসএফআই। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে কলা বিভাগে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তারা। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগে নিজেদের গড় ধরে রাখতে সক্ষম হয়েছে ডিএসএফ। বিজ্ঞান বিভাগে জয়ী হয়েছে নির্দলীয় ছাত্র সংগঠন উইদা ইন্ডিপেন্ডেন্ট। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় স্তরেই বড় ব্যবধানে জিতেছে এসএফআই। স্নাতক স্তরে এসএফআই পেয়েছে 978টি ভোট, যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব্লিউভিটিআই পেয়েছে মাত্র 123টি ভোট। স্নাতকোত্তর স্তরেও এসএফআই 767টি ভোট পেয়ে জয়ী হয়েছে। এই নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো গেরুয়া শিবির এবিভিপি এবং শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির ভরাডুবি। কলা ও ইঞ্জিনিয়ারিং উভয় বিভাগেই অনেকের জায়গায় তারা নোটার থেকেও কম ভোট পেয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে যাদবপুরের ছাত্রছাত্রীরা আবারও প্রগতিশীল শক্তির ওপরেই ভরসা রাখলেন। এই জয় আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের আগে বাম শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। পানিহাটি বিধানসভার আগরপাড়ার 8 ও 9 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তের প্রচারের সময় আক্রমণ চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত হন সিপিআইএমের কর্মী সুরজিৎ মুখার্জি এবং তাঁর কন্যা এলাকার ছাত্রী শ্রীলেখা। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচার সোমবার শেষ হয়েছে। এদিন বিকেলে প্রচার শেষের আগেই বামফ্রন্টের টোটো প্রচার চলার সময় আক্রমণ চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ওই অঞ্চলেই বিজেপির পথসভা চলছিল। সেখান থেকে প্রচার
প্রচার বন্ধ করে চলে যাওয়ার জন্য বলে বিজেপি কর্মীরা। এরপরেই হয় আক্রমণ। শ্রীলেখা জানান, বহিরাগত বিজেপি কর্মীরা হঠাৎ করে টোটোর ওপর এসে আক্রমণ করে। মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়। আমার বাবাও আমাকে মারধর করে। উপস্থিত পুলিশ কর্মীরাও সেই পরিস্থিতিতে সামনে আসেনি, সহায়তাও করেনি তারা। এই আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কলতান দাশগুপ্ত। তিনি বলেছেন, বিজেপি আসলে চরম নারী বিদ্বেষী দল, তা আজকের ঘটনায় আবার প্রমাণ করলো। অভয়ার বিচার এই বিজেপি দেয়নি। প্রধানমন্ত্রী পানিহাটিতে সভা করতে এসেও বিচারের কোনো কথা বলেননি। এখানেও মহিলার ওপর নক্কারজনক আক্রমণ করেছে বিজেপির নেতারা। তাদেরকে আমরা এটুকু মনে রাখতে বলবো যে রাজনীতি কিন্তু একদিনে শেষ হয়ে যাবে না। কলতান বলেছেন, যখন উন্নাও হাতরাস হয়েছিল আর একদিকে পার্ক স্ট্রিট থেকে আরজি কর চলছিল, তখন থেকে আমরা বারবার বলেছি নারীদের সম্ভ্রম বিজেপি এবং তৃণমূল কারো হাতেই নিরাপদ নয়। তিনি বলেন, এটাই বিজেপির আসল চেহারা। 2019 লোকসভা নির্বাচনের ভয়াবহ স্মৃতি মানুষ আজও ভুলতে পারেনি। সেই সময় তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক মারপিট পরবর্তী সাম্প্রদায়িক হানাহানির চেহারা নেয়। ঘটনায় বেশ কিছু নিরীহ মানুষের প্রাণ চলে যায়। প্রায় 3 মাস কাকিনাড়া ও জগদ্দল কার্যত অঘোষিত বন্ধের চেহারা নেয়। গরিব মানুষের ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। বহু মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 19-এর স্মৃতি উস্কে দিল রবিবার রাতের ঘটনা। তৃণমূল ও বিজেপি সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিল জগদ্দল। উভয় পক্ষের মধ্যে চলে যথেষ্ট ইট বৃষ্টি। জগদ্দল থানার সামনে এই ঘটনা ঘটে। বিজেপি নেতা অর্জুন সিং ও সুনীল সিং নিজে দাঁড়িয়ে থেকে এই মারপিট করে বলে অভিযোগ। অপরদিকে তৃণমূল নেতা সৌরভ সিং ও ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউতের দলবল মারপিট করেছে বলে অভিযোগ। এই ঘটনার পর রাতের ভাটপাড়া বিধানসভা বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ির সামনে তৃণমূলের লোকজন গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। তৃণমূলের ছোড়া গুলিতে পবন সিং এর নিরাপত্তারক্ষী এক জওয়ান গুলিবিদ্ধ হন। তার পায়ে গুলি লাগে। তাকে প্রথমে জগদ্দল গোলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করে দেয়। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে তল্লাশি চালিয়ে এই ঘটনায় পুলিশ তৃণমূলের পৌর পরিষদ সদস্য গোপাল রাউত সহ 4 জনকে গ্রেপ্তার করে। সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধেই উঠল নাবালিকা নিগ্রহের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলে কুলটি থানার শাঁকতরিয়া ফাঁড়ির কাছে তুমুল উত্তেজনা। অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে শাঁকতরিয়া ফাঁড়ির পুলিশ। সোমবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। পশ্চিম বর্ধমানের আসানসোলে আমদেওয়ার নামে টেন্টে নিয়ে গিয়ে কিশোরীকে যৌন হেনস্থা এবং হুমকির অভিযোগে গ্রেপ্তার হলেন এক সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জওয়ান। ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। শেষে খেলার খবর। ভারত 2026 থমাস কাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 5-0 ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। ডেনমার্কে আয়োজিত এই গ্রুপ পর্বের ম্যাচে ভারত মাত্র 153 মিনিটের মধ্যে সবকটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আনুষ্ঠানিকভাবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কাউন্সিলের একজন পূর্ণ ভোটিং সদস্য হিসেবে তার দায়িত্ব শুরু করেছেন। 2026 থেকে 2029 মেয়াদের জন্য VWF অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর তিনি এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকাটি গ্রহণ করেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।